সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর শিবির আহমেদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কী হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা গত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফাঁসিবাদী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 27 জানুয়ারি 2026। শেখ হাসিনার শাসনামলের গত 15 বছরে শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2010 মিথ্যা হলফনামা দিয়ে উত্তরায় প্লট নিয়েছেন 18 সাংসদ। 2011 পরিচালকদের হস্তক্ষেপে সংকটে 4 ব্যাংক। 2012 এলজিআরডির 8 বছরের দুর্নীতির অনুসন্ধান শুরু। 2013 সংসদ থেকে পদত্যাগের হুমকি বিএনপির। 2015 পুলিশে আরও 50,000 লোক নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ। 2016 দুর্নীতিতে বাংলাদেশ 13তম। 2017 জাতীয় কমিটির হরতালে শাহবাগে ধাওয়া, কাঁদনে গ্যাস। 2018 মরছে নদী, থুকছে দেশ। 2019 কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে নিহত 1। 2021 মজুদ প্রবণতায় বাড়ে চালের দাম, বিএআরসির গবেষণা প্রতিবেদন। 2022 বাংলাদেশে অংশীদারিত্বমূলক নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন। দর্শক, শিরোনামগুলো দেখলাম, এবার শুনবো আলোচনা। শুরুতেই যাচ্ছি ডক্টর শিবির আহমেদ, আপনার কাছ থেকে আলোচনা শুরু করতে চাই। 2010 সালের একটি সংবাদের শিরোনামে দেখছি, মিথ্যা হলফনামা দিয়ে উত্তরায় প্লট নিয়েছেন 18 সাংসদ। এই হলফনামায় মিথ্যা, এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলছে, এখানেও আমরা দেখছি হলফনামায় রাজনীতিকরা মিথ্যার আশ্রয় কেন নেন। রাজনীতিক যাদের উপরে সাধারণ মানুষের ভরসা থাকে, প্রত্যাশা থাকে এবং সবটুকু বিশ্বাস নিয়ে তাদেরকেই সামনে ঠেলে দেন নেতৃত্ব দেওয়ার জন্য, তারাই যদি মিথ্যার আশ্রয় নেয়, গোটা রাষ্ট্র বা গোটা জাতি বা ওই সরকার কোন দিকে যায়, তাদের কাছ থেকে কতটুকু প্রত্যাশা পূরণ করবার সুযোগ থাকে, আমরা একটু আপনার কাছ থেকে শুনতে চাই। আইনের জায়গায় কত কি আছে, তার চেয়ে বড় হচ্ছে যে তার যে মোরাল লেজিটিমেসি, যে নৈতিক জায়গা থেকে সে বৈধতা পায় কিনা। আইনের জায়গা থেকে আমরা যদি দেখি, হলফনামায় মিথ্যা তথ্য দেওয়া একটা ফৌজদারি অপরাধ, এবং আমরা নির্বাচন কমিশনের বিধিতে দেখছি যে কেউ যদি হলফনামায় মিথ্যা তথ্য দেয় তার সম্পদ, আয়, ঋণ বা মামলা সম্পর্কে, তাহলে কিন্তু সে প্রার্থীই হতে পারে না। আর সে জায়গায় একজন সংসদ সদস্য, একজন নেতা জনগণের পক্ষে কথা বলার জন্য তার যে বৈধতা, সেটার জন্য প্রয়োজন কি? তার সততা, স্বচ্ছতা, আমানতদারিতা, কারণ রাষ্ট্রের দায়িত্ব তার হাতে। ওই সোসাইটির তিনি তো বেস্ট হবেন, ক্যারেক্টার, নিঃসন্দেহে, সবকিছু নিঃসন্দেহে। তার মানে হচ্ছে এখানে তো তিনি তার সেই বৈধতাটাই হারিয়ে ফেলেছেন। সো তার আইনের দিক থেকে যদি আমরা বলতে চাই, তিনি তো নির্বাচনে প্রার্থী হওয়ার জন্যই যোগ্য না। সংসদ সদস্য তো পরের কথা, সেটা গেল আইনের আলোচনা, কিন্তু নৈতিক জায়গা থেকে আপনি যদি চিন্তা করেন, যাকে আপনি বিশ্বাস করছেন, যিনি আপনার জন্য আইন বানাবেন, আপনার ভালো মন্দ চিন্তা করবেন, তিনি যদি নিজের স্বার্থে রাষ্ট্রকে ব্যবহার করে বা রাষ্ট্রের কাছে নিজের স্বার্থের জন্য মিথ্যা তথ্য দেয়, তাহলে তো এখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখা দিচ্ছে, একটা স্বার্থের সংঘাত দেখা দিচ্ছে। তার মানে হচ্ছে তার কাছে রাষ্ট্রের চেয়ে তার নিজের স্বার্থটা বেশি গুরুত্বপূর্ণ। এরকম একজন ব্যক্তির কাছে তো জনগণ নিরাপদ না, রাষ্ট্রের সম্পদ নিরাপদ না। সে তার নিজের স্বার্থে রাষ্ট্রের সম্পদ দুর্নীতি 2 নম্বরে। আমরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের বিরুদ্ধে বলছি না, কিন্তু আমরা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেখেছি প্রায় সবগুলো রাজনৈতিক দলেরই এরকম প্রার্থী পাওয়া যাচ্ছে যাদের মিথ্যা হলফনামায়, গোটা রাজনীতিতে যে এক ধরনের পচন, যেটি বিগত সময় বহুদিন ধরে অনেকেই বলছেন, ইনফ্যাক্ট রাজনীতিকরাও বলছেন, হ্যাঁ, সমাজের সাধারণ মানুষরা বলছেন, আপনাদের মতো যারা আছেন তারাও বলছেন, কিন্তু তারপরেও আমরা
শুদ্ধ হতে পারলাম না, পারছি না, কেন পারছি না? এইটা তো আসলে ঘর থেকেই শুরু হয়। আমাদের যে নৈতিক শিক্ষাটা আমাদের ঘর থেকে শুরু হবে, তারপর আমার শিক্ষা প্রতিষ্ঠানে, তারপর আমার রাজনীতিতে। আমি যদি ঘর এবং শিক্ষা প্রতিষ্ঠান বাদও দিই, আমাদের যে রাজনৈতিক সংগঠনগুলো তাদের তো নিজেদের নেতা কর্মীদেরকে প্রশিক্ষিত করে তুলবার পদ্ধতি আছে নিশ্চয়ই, তাদের বক্তৃতায়, বিবৃতিতে বা তাদের ঘটনাতন্ত্রের মধ্য দিয়ে, জীবনাচরণের মধ্য দিয়ে, বা তাদের নেতাদের জীবন থেকে তারা শিখবে। তো এখন যদি একজন নেতাই দুর্নীতিবাজ হয়, তাহলে তার কর্মীরা তো সেরকমই করবে, মিথ্যা তথ্য দিবে, মিথ্যাবাদী হলো। হ্যাঁ, মিথ্যা হলো, এটা তো দুর্নীতি। যে আমি একটা প্লট আমি পাওয়ার কথা না, কিন্তু আমি মিথ্যা তথ্য দিয়ে সেটা নিজের করে নিচ্ছি, তার মানে হয়তো মিথ্যাবাদী হলো এবং সে আরেকজনের হক নষ্ট করলো। নিঃসন্দেহে যদি এই ব্যক্তি এই প্লটটা না পেত, তাহলে অন্য কেউ একজন পেত। তার মানে হচ্ছে রাষ্ট্রের আরেকজন নাগরিকের, হোক সেটা হয়তো আরেকজন রাজনীতিবিদ, তার মানে হচ্ছে আরেকজন নাগরিকের অধিকার তিনি হরণ করলেন। তার কাছে তো রাষ্ট্রের সম্পদের আমানতদারিতা থাকলো না। তিনি যদি কোনো আইন পাশ করেন সংসদে গিয়ে, তাহলে তিনি তো নিজের স্বার্থকেই বেশি দেখবেন। আবার তিনি যদি ধর্মীয় বিশ্বাস করেন, রাইট, তাহলে তো তিনি নিজের স্বার্থটাই দেখবেন, অন্যের ক্ষতি করে নিজের সম্পদ বাড়ানোর চেষ্টা করবেন। তা নিঃসন্দেহে এটা তার যে সংসদ সদস্য হিসাবে বা নেতা হিসাবে তার যে নৈতিক জায়গা, সেটা দূরে থাক, তার তো নেতৃত্ব দেয়ারই যোগ্যতা থাকে না, মরালিটি হারান তিনি। রাইট, এক্স্যাক্টলি। তো সেই জায়গা থেকে জুলাই গণঅভ্যুত্থান আমাদের কি শিক্ষা দিল? জুলাইয়ের যে প্রত্যাশা, এটা হচ্ছে কি, যে গত 15 বছর 16 বছর ধরে আমরা যা যা দেখেছি, যে বঞ্চনার শিকার হয়েছে, দুর্নীতি দেখেছি, লুটপাট দেখেছি, শেয়ার মার্কেট কেলেঙ্কারি দেখেছি, তো এগুলো থেকে উত্তরণের জন্যই তো জুলাই গণঅভ্যুত্থান। সেগুলোকে তো না বলে দিয়েছি, সেগুলোকে না বলেই আমি একটা নতুন বাংলাদেশ গড়তে চেয়েছি। বলবো তারাও যদি একই হয়, জনগণ তো এখানে বঞ্চিত ফিল করবে, চিটেড ফিল করবে, অসহায় হয়ে যাবে নিঃসন্দেহে। তাহলে আমাদের জুলাই পরবর্তী রাজনীতিবিদ যারা, যে রাজনৈতিক দলেরই হোক না কেন, তাদের জুলাইয়ের শহীদদের কাছে এই কমিটমেন্টটা থাকা উচিত যে আমরা পুরনো যে মিথ্যার রাজনীতি অথবা লুটপাটের রাজনীতি, দুর্নীতির রাজনীতি, প্রতারণার রাজনীতি, সেটা আমরা করব না। এবং আমি মনে করি এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর আর সচেতন হওয়া দরকার। এটা করা দরকার, ওটা করা দরকার, কিন্তু আমরা কখনো করছি না। কেন করছি? যাদের উপরে আমরা ভরসা রাখবো, তাদের যদি নৈতিকতা অতটুকু শক্ত না হয়, অতটুকু শক্তিশালী না হয়, যে তারা এই দুর্নীতিকে বা এই মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে সম্পদ লুটে নেয়াকে, এটাকে না বলবে, তাহলে তো আসলে সম্ভব না। আমি আশা রাখতে চাই, উপরে ভরসা করব। ভরসাটা হচ্ছে, আমি যদি দেখি যে রাজনৈতিক দলগুলোর প্রধান বা সিনিয়র নেতারা যদি সচেতন হন, তাহলে এটা একটা টপ ডাউন অ্যাপ্রোচে নৈতিকতাটা ফ্লো হয়। যে যদি বড় নেতা, আপনি ধরেন আপনার অফিসের সবচেয়ে বড় কর্মকর্তা যিনি, তিনি যদি বলেন আমার অফিসে দুর্নীতি হবে না, মিথ্যা হবে না, আমার অফিসে নিয়মতান্ত্রিকভাবে সব কিছু চলবে, তাহলে এটার প্রভাব কিন্তু ধীরে ধীরে আমরা জুনিয়রদের মধ্যে পড়বে। অনেক অফিসেই একেবারে বড় করে লেখা, এখানে না লেখা আছে, লেখা এক জিনিস আর বাস্তবায়ন আরেক জিনিস। লেখা তো থাকেই সবকিছুতে, আমরা খুব নৈতিক কথা বলি, আমরা বলি, কিন্তু আমরা সেটা নিজেরাও মানি না বা অন্যদেরকে মানার ব্যাপারে উৎসাহ দেয়া বা বাধ্য করা, সেটাও করি। আমাদের কাগজে কলমে আইন আছে। একজন তরুণ রাজনীতিক আছেন যিনি কিনা 24-এর গণঅভ্যুত্থান থেকে উঠে এসেছেন, তারাও খুব বেশি বদলেছেন এরকম কোনো প্রমাণ আমরা দেখছি না। তার কাছ থেকে একটু শুনতে চাই, ফরিদুল হক, কেন বদলালেন না বা বদলাতে পারলেন না? সংসদ সদস্যরা কেন মিথ্যা হলফনামা দেন? এবার যে পরিমাণ ঋণ খেলাপি, সম্ভবত গতকাল আমি কয়েকদিন আগে দেখছিলাম একটা পত্রিকাতে, যে 45 জন, সর্বশেষ 45 জন ঋণ খেলাপি, এবং তাদের খেলাপি ঋণের পরিমাণ প্রায় 3000 কোটি টাকা। ওনারা কিন্তু গত 15 বছরও ছিলেন, তার মানে ওনারাই গত 15 বছরে কিভাবে এই ঋণগুলো পেলেন এবং খেলাপি হইলেন, এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। কারণ আমরা জানি যে ঋণ খেলাপি নামের যে ধরেন লুটপাটের মেকানিজম, এটা গত 15 বছর খুব ভালোভাবে ব্যবহার করা এবং একেবারে এস্টাবলিশ হয়ে গেছে, একদম এস্টাবলিশ, প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। এটার মধ্যে ওনারা কিভাবে গেলেন? ওনারা তো বিরোধী দলে ছিলেন, এটা একটা খুব বড় প্রশ্ন। কারণ এখন তো গত 15 বছর যারা সরকারি দলে ছিল, ফ্যাসিস্টের যারা সহযোগী কিংবা ফ্যাসিস্ট, তারা তো কেউ নির্বাচন করছে না। যারা ক্ষমতাসীন ছিল, যারা পার্লামেন্টের বিরোধী দল ছিল, এই দুই দলের কেউই কিন্তু এইভাবে কেউ নেই। তার মানে যারা ছিলেন না তারাই এটার মধ্যে আছেন। তো এখন আমাদের জন্য এটা যে একটা শঙ্কার জায়গা, যে ওনারা যদি এই 45 জন থেকে ধরেন যদি 20 জন 30 জন পার্লামেন্টে যান, ওনারা এদের মধ্যে থেকে আমরা আবার নতুন সালমান এফ রহমান, নতুন এস আলম দেখতে পাবো কিনা, এটা একটা আশঙ্কার জায়গা, ভয়ের জায়গা। বাংলাদেশে
আমাদের একটা দীর্ঘ ঐতিহাসিক লড়াই হচ্ছে বাংলাদেশ বলতে এই ভূভাগ, যতটুকু জায়গা নিয়ে পূর্ব বাংলা, বাংলা এবং ধরেন এখনকার বাংলাদেশ আমরা বলি। হাজার বছর ধরে আসছে আর হ্যাঁ, কি। তো এটার যে ধরেন দীর্ঘ ঐতিহাসিক লড়াইয়ের ভেতরে গত 100 বছরের লড়াই কিন্তু মূলত জমিদারতন্ত্রের বিরুদ্ধে লড়াই। 1905 থেকে আপনি বঙ্গভঙ্গ থেকে যদি বঙ্গভঙ্গ থেকে। এই ফেজটা ধরেন, জমিদারি 120 বছর কিন্তু জমিদারতন্ত্রের বিরুদ্ধে লড়াই। এখন এই জমিদারি, ভূমির উপরে যে জমিদারি, এটা 50 সালে আমরা একরকম বিদায় করতে পেরেছি, বন্দোবস্ত হয়েছে। আমরা বিদায় করতে পেরেছি। এরপরে যেটা হয়েছে যে একটা রাজনৈতিক জমিদারি প্রতিষ্ঠা পেয়েছে। আপনি খেয়াল করেন 300টা ধরেন জমিদারি আছে, একজন একজন করে ক্যান্ডিডেট দেওয়া হয়। ওই যে তার যে জমিদারি, ওই যে কনস্টিটিউয়েন্সি, এখন যেটাকে ইংরেজিতে কনস্টিটিউয়েন্সি বলে, আগে জমিদারি বলতে এখন কনস্টিটিউয়েন্সি, তাবেদারি আর কি। তাবেদারি কিংবা তালুকদারি যেটাই বলি, ওইখানে কি হবে, আইন শৃঙ্খলা, ব্যবসা বাণিজ্য, আপনার টেন্ডার, এইটা সেইটা, লুটপাট, একেবারে মসজিদ কমিটির সভাপতি কে মানে হবে, ওইখানকার প্রাইম সকল মিনিস্টার। কিছু কিন্তু ওইখানকার জমিদার নির্ধারণ করে দেন। জমিদার কি করেন, আগের কালের মতো আগের জমিদাররা হচ্ছে ভাইসরয়কে হচ্ছে একটা নির্দিষ্ট ট্যাক্স খাজনা দিতেন এবং তার অনুগত থাকতেন। এখনকার জমিদাররা কেন্দ্রে যিনি প্রধানমন্ত্রী থাকেন কিংবা দলের প্রধান থাকেন, তাকে একটা ট্যাক্স খাজনা দেন এবং তার অনুগত থাকেন। এই যে বন্দোবস্তটা, এই যে জমিদারিটা, এই জমিদারিটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এই যারা প্রার্থী হবেন, এইরকম মাফিয়ারাই প্রার্থী হবেন। এই ব্যবস্থাটা যতক্ষণ পর্যন্ত, মানে এটা একটা তো ঠিক আছে যে আপনারা নৈতিকতার আলাপ করছেন, আইনের আলাপ করছেন, জনগণের আলাপ করছেন, মানে আইনের আলোচনায় গেলে তো অনেক কিছুই অনেক বেআইনি কিছু হয়ে আছে। যায়, কিন্তু রাজনীতিবিদ যারা নেতা, যাদেরকে নেতা বলা হয়, সে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেন বা ধর্মের বাইরের দৃষ্টিকোণ থেকে দেখেন, যিনি নেতা তিনি তো চূড়ান্তভাবে নৈতিকতার পরীক্ষায় উত্তীর্ণ হবেন এবং ওই সোসাইটির সবচেয়ে বেস্ট ক্যারেক্টার তার হওয়া উচিত, তিনিই তো নেতা। নিঃসন্দেহে তাই। কিন্তু হ্যাঁ, এখানে কিন্তু এখন নেতার, তাহলে এই নেতারা কি ফ্যাক্টরটা হচ্ছে ওই যে জায়গাটায় আমি ইন্ডিকেট করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যেই ব্যবস্থাটা আপনি রাষ্ট্রের মধ্যে রাখবেন, ওই ব্যবস্থাকে পরিচালনা করবে কিংবা ওই ব্যবস্থার পার্ট হয়ে যিনি নেতা হতে চাইবেন তিনি তো ওই ব্যবস্থার মতো নেতা হবেন। তার মানে রাষ্ট্রই এই ব্যবস্থার মধ্যে এই আছে। রাষ্ট্রটাই এই ব্যবস্থার মধ্যে আছে। আমরা সেই কিন্তু এই জন্য রাষ্ট্রই এই তো- ব্যবস্থার সেই জন্যই আমরা রাষ্ট্রই বারবার তো আলাপ ভেঙে করছি। চুরে নতুন করে সাজাবার জন্য 24। হ্যাঁ, তা তো নিঃসন্দেহে। আমরা তাহলে তো 24 আমাদেরকে কি দিল? আমি জাস্ট এটা বলি, 24 আমাদেরকে কি শুধুমাত্র শেখ হাসিনাকে বিদায় করে দিল? না, আমাদেরকে দিয়েছে। আমি আপনাকে বলছি, এটা ঠিক যে আমাদের আকাঙ্ক্ষা যেটা ছিল যে আমরা এই রাষ্ট্র এবং এই ব্যবস্থাকে সাথে আমরা কিন্তু লড়াই করে এটাকে পরাজিত করেছি। পুরো কাঠামো তো পরাজিত হয়েছে, কারণ পুরো কাঠামো আমাদের বিপক্ষে ছিল, কই, জনগণের কাঠামো বিপক্ষে পরাজিত ছিল। হয়েছে কই? পুরো কাঠামো তো ঠিকই না, না, আছে, আমি ওইটাই একটা বলছি। ব্যক্তি দূর না, হয়েছে। ওইটা তো আমি বলছি পরবর্তীতে হয়েছে, কিন্তু যখন লড়াইটা চলছে, আপনি জুলাই মাস মনে করেন, গোটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই ছিল। সিস্টেমের বিরুদ্ধে লড়াই ছিল, কই সিস্টেম তো ভাঙতে কিন্তু পারলেন না। সিস্টেম আমরা ভাঙতে ব্যর্থ হয়েছি। না, আমরা ভাঙতে সিস্টেমটা ব্যর্থ। ভাঙতেই চান নাই। না, আমি এটার সাথে একমত না। বাংলাদেশের যে আপনারা সিস্টেম ভাঙতে চাইলে আপনারাই তো আবার পুনর্বাসন করেছেন। সাধারণ ছাত্র জনতা, বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা যে গণমানুষ, এটা তো একটা গণ অভ্যুত্থান, গণ অভ্যুত্থান। ইতিহাসের অন্যতম এটা বড় কোনো গণ রাজনৈতিক অভ্যুত্থান না। কোনো রাজনৈতিক এটা ইতিহাসের বা অন্যতম সামরিক অভ্যুত্থান নয়, একেবারে গণ সাধারণ অভ্যুত্থান। জনগণ। এবং এটা কৃষক, শ্রমিক, এবং 1971 যেভাবে সবাই মিলে যুদ্ধ করেছে, Exactly. 24 একেবারে সবাই মিলে একদম লড়েছে। exactly। তো এইটা কিন্তু পৃথিবীর ইতিহাসের একটা অন্যতম বড় গণ অভ্যুত্থান, আমি যেভাবে বুঝি। এত মানুষ রাস্তায় নেবে এবং আপনারা দেখেন 71 আমাদেরকে কিভাবে এত প্রেরণা অল্প সময়ে দিয়েছে, এত হতাহত এত হয়নি। হয়নি। কিভাবে প্রেরণা দিয়েছে, আমাদের রাস্তায় যে যুদ্ধগুলো হয়েছে, এই যুদ্ধগুলো গেরিলা যুদ্ধ। গেরিলা যুদ্ধ। আমরা কিন্তু 71 গেরিলা যুদ্ধ করেছি, তার মানে ওইখান থেকে আমরা প্রেরণা নিয়েছি, শিক্ষা নিয়েছি। কিন্তু এই যে সাধারণ মানুষের যে ধরেন গণ অভ্যুত্থান, যে আকাঙ্ক্ষা, যে এই যে পরাজিত করা এই কাঠামো, তাদের একটা স্বপ্ন ছিল। কিন্তু এইটাকে আসলে লুট করা হয়েছে। এটাকে কারা লুট করেছে? কে লুট আমি করেছে? বলবো এই যে একটা ওল্ড এস্টাবলিশমেন্ট লুট করেছে, সমর্থন করলাম, কিন্তু বিক্রিও তো করেছেন। ধরেন আমরা সবাই যদি বিক্রি হয়ে যায়, যারা এটা সামনে আসি কিংবা ছিলাম, আমরা সবাই যদি বিক্রি হয়ে যাই, কিন্তু জনতার যে গণ অভ্যুত্থান, জনতার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা তো বিক্রি হয়নি, সেই আকাঙ্ক্ষা তো আছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি পেলাম এই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে? প্রথমত হচ্ছে যে একটা ফ্যাসিস্টকে যে এইভাবে হটানো যায়, এটা পৃথিবীর ইতিহাসে আমরা নজির তৈরি করেছি। আপনি খেয়াল করেন জুলাইয়ের পরে বহু দেশে অনেকগুলো গণ আন্দোলন হয়েছে, যেখানে আপনি বিভিন্ন জায়গাতে আবু সাইদ দেখেছেন, 2 হাত প্রসারিত মানে করে অনুকরণ করেছে, বন্দুকের সামনে। এটা তার মানে একটা প্রেরণা তৈরি করেছে। এটা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা প্রেরণা থাকবে। এটা হচ্ছে একটা পাওয়া। আরেকটা জায়গা হচ্ছে, আমি জুলাইকে বলি হচ্ছে এটা একটা বাংলাদেশের কিংবা এই ভূভাগের ইতিহাসের একটা মহাপ্লাবন। একটা মহাপ্লাবন যখন আসে তখন মনে হয় সব কিছু ভেঙে চুরে নতুন করে গড়ে দিয়ে যাবে। অনেক সময় এটা হয় না, কিন্তু প্লাবনটা যখন চলে যায় তখন কিন্তু মাটির উপরে প্লাবনের দাগ থেকে যায়।
জুলাই আমাদের ইতিহাসে এমন একটা রাজনৈতিক ইতিহাসে এমন একটা দাগ তৈরি করে দিয়ে গেছে, আমরা কখনোই আর ওই লাইনের পেছনে যেতে পারবো না। বাংলাদেশকে অলওয়েজ সামনে থেকে এগুতে হবে, সামনে থেকে চিন্তা করতে হবে। আপনি যখনই পেছন থেকে চিন্তা করতে যাবেন আপনি প্রত্যাখ্যাত হবেন। এইটা একটা বড় পাওনার জায়গা। আর ধরেন আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সেটার জন্য আমাদের রাজনৈতিক প্রস্তুতি, আমরা আলোচনা করছিলাম যে নীতি নৈতিকতা নিয়ে। হ্যাঁ, ওইটা আমাদের যেহেতু নাই, এই জন্য আমরা অনেক কিছু হয়তো পরিবর্তন করতে পারিনি এবং পারবো না, হয়তো পারবো না, আমি এটা মনে করি না। পারবো না, আমি নিঃসন্দেহে আশাবাদী। আমি যেহেতু একজন রাজনৈতিক কর্মী, আমি আমার জীবনকে রাজনীতির জন্য উৎসর্গ করেছি, আমাকে তো এই আশা রাখতেই হবে। এবং এই আশা আমি কার উপরে রাখি? সিম্পলি বাংলাদেশের সাধারণ মানুষের উপর আশা। একজন সাধারণ মানুষ হিসেবেই আছেন প্রফেসর শিববির, আপনি কি ওনার কথায় আস্থা রাখেন? নেতারা যদি কেউ বিক্রি হয়েও থাকে বা পুরনো বন্দোবস্তের সাথে নিজেদেরকে বিলিয়েও দেয়, উনি যেটা বলছেন যে জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে প্রত্যাশা, এটা কিন্তু বিলিয়ে যায় নাই। জনগণের সেই আকাঙ্ক্ষাটা কিন্তু আছে। আপনি বলেছিলেন যে আপনারা এই আকাঙ্ক্ষাটা দেখেন, জনগণের আকাঙ্ক্ষাটা আছে। এটা কিন্তু আমাদের আজকের না, এটা আমাদের যুগ যুগ ধরে আছে। কিন্তু হয়তো এই নেতাদের হাতে, আমি এই পয়েন্টটাতেই আসছিলাম যে জনগণের যে আকাঙ্ক্ষাটা, এটা তো বাস্তবায়ন হবে কোনো না কোনো নেতার হাত ধরেই। জনগণ যাকে যখন সৎ মনে করে, যাকে যখন বিশ্বস্ত মনে করে, তার উপরে ট্রাস্টটা রাখে। আপনি যদি একটা ঘটনা দেখেন যে জুলাই অভ্যুত্থানের পরে ফেনীতে যখন বন্যা হলো, তখন কিন্তু এই যে আজকের যারা এনসিপি বা তখনকার ছাত্র নেতারা, তারা টিএসসিতে যখন টাকা কালেকশন করছিল, গোটা জাতি সেখানে একদিনে 1 কোটি টাকার বেশি চলে আসছে। তার মানে কি, যে মানুষ একটা স্বপ্ন দেখতে শুরু করছিল যে নেতারা তো 2 নাম্বার হয়, নেতারা তো লুটপাট করে, এই প্রথম মিথ্যা বলে। এই প্রথম আমরা একঝাঁক তরুণ নেতৃত্বকে দেখেছি যারা দেশকে ভালোবাসে, যারা লুটপাট করবে না, যাদের উপর বিশ্বাস রাখা যায় যে আমি আমার পুরনো স্বর্ণ গয়না বিক্রি করে এনে টাকা দিচ্ছি, ওই জমানো টাকা এনে দিচ্ছি, বাচ্চারা পর্যন্ত নিয়ে আসছে। কি বিশ্বাসে রাখছে? যে এদের কাছে, কারণ তাদের কোনো স্বচ্ছতা নিয়ে যখন তারা রাখছিল, দেখেন এখানে কিন্তু তারা জানে না যে এইটা স্বচ্ছতা কিভাবে, জনগণ কিন্তু জানেও না যে এটা স্বচ্ছতা কিভাবে মেনটেন হবে। তারা কোশ্চেনও করে নাই আপনারা এটা কিভাবে পৌঁছাবেন, কার মাধ্যমে পৌঁছাবেন, সত্যিকার অর্থে যাবে কিনা। কিন্তু তারা এই বিশ্বাসটা রেখেছিল। এই বিশ্বাসটা, এটাই হচ্ছে জনগণ নেতাদের কাছে যা চায় তা। এখন এই নেতারা পরবর্তীতে জনগণের সেই বিশ্বাসটা রাখতে পেরেছে কিনা, এটা হচ্ছে প্রশ্ন। জনগণ যদি এভাবে প্রতারিত হয় যে আমি যাকে বিশ্বাস করলাম, বিশ্বাস করে আমার জমানো সব কিছু এনে তার হাতে তুলে দিলাম, যাকেই বিশ্বাস করলাম, হ্যাঁ, বিশ্বাস করার পরে যদি আমি প্রতারিত হই, যদি দেখি সে আবার দুর্নীতিতে জড়াচ্ছে, সে আবার লুটপাটে জড়াচ্ছে, অথবা পুরনো বন্দোবস্তে জড়াচ্ছে, তখন কিন্তু মানুষের মধ্যে ওই হতাশাটা তৈরি হয় যে আমি যতবার আমি গর্জে উঠব, যতবার আমি জীবন দিব, রক্ত দিব নতুন একটা বাংলাদেশের প্রত্যাশায়, প্রতিবার যদি আমি প্রতারিত হই, তাহলে কিন্তু মানুষ আর ওই আস্থার জায়গাটায় থাকবে না। এখন আমি বলছি যে আমি একেবারেই কি হতাশ না, আমি বলছি উনি যেটা বলছেন যে একই যে কেউ এই প্রতারণা, মানুষ তো ধ্বংসস্তূপেও বেঁচে থাকতে চায়, রাইট। সো মানুষের এখন নেতাদের দায়িত্ব হচ্ছে, ধরেন এখন আমাদের যে নির্বাচন হবে সামনে, 2টো বড় জোট হচ্ছে, এই নেতাদের দায়িত্ব হচ্ছে মানুষের সেই আস্থাটা ফেরায় নিয়ে আসা। যে 2বার এরকম ধরেন এই আস্থার জায়গাটা কি করে, আমরা তো দেখলাম যে ঋণখেলাপিরা প্রার্থী হচ্ছে, এই আস্থার জায়গাটা, এটাতেই দলের ভূমিকা রাখতে হবে যে আমি যাদের নমিনেশন দিচ্ছি তারা ঋণখেলাপি থাকবে না, যারা মিথ্যা তথ্য দিবে না হলফনামায়, যারা আইন লঙ্ঘন হয় এরকম কোনো তথ্য ওখানে দিবেন। যেমন ধরেন কেউ আছে যে কারো এখন নমিনেশন বাতিল হচ্ছে যে দ্বৈত নাগরিকত্বের কারণে, তারা সেটা গোপন করেছে, তারা মনে করছে কেউ হয়তো টের পাবে না, কোনো একজন অভিযোগ করেছে। তো এই যে যেই নেতা নমিনেশন সাবমিট করার সময় প্রতারণা করছে, সে দ্বৈত নাগরিক, সে সেটা আবার আমার আরেকটি প্রশ্ন, এটি আমার বোকা প্রশ্নও হতে পারে, তার ঋণখেলাপি আছে, সে সেটা যারা শত কোটি হাজার কোটি টাকার ঋণখেলাপি, তারা ধরে নিলাম তারা এমপি হচ্ছেন, এমপি হওয়ার পরে এই ঋণ শোধ করবেন কি করে? যেই নেতা নমিনেশন দাখিলের সময় মিথ্যা তথ্য দিচ্ছে, মানে জনগণকে ধোঁকা দিচ্ছে, সে দ্বৈত নাগরিক আছে এটা সে গোপন করছে, তার ঋণখেলাপি আছে গোপন করছে, সেই নেতার কাছ থেকে আপনি কি আশা করবেন? সে তো আবার এসে সেম সিস্টেমের মধ্য দিয়েই যাবে, সে ঋণ শোধ করবেন, ঋণ তো শোধ করবেন না। কারণ শোধ করার জন্য যেই নেতাদের, ফরিদ ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলছিলেন, যেই নেতাদের এখন ঋণ খেলাপি আছে, তার মানে এই ঋণগুলো ফেসিবাদী আমলের ঋণ, রাইট? এখন তো 1 বছরে তো 1000-2000 কোটি টাকা ঋণ হওয়ার কথা না। তাহলে এরা তো আসলে ফেসিবাদীদের সাথে কোনো না কোনোভাবে লিয়াজো মেনটেন করেই গত 15 বছর চলেছে। আদারওয়াইজ সরকার তো তাদেরকে, ব্যাংকগুলো তাদেরকে এই লোন দিত না। এই ঋণ নিতে হলে তো কোনো না কোনো নেতার সুপারিশ লেগেছে। তার মানে হচ্ছে এরা তো আসলে আমাদের যে জুলাইকে ধারণ করে না।
যেই নেতাদের ঋণ খেলাপি আছে এরা মানে তো জুলাই যে বার্তা দিল সেটা তারা কানে নিল না, কানে নিল না, এবং এটার সাথে তারা একমত না। তারা তাদের পুরনো বন্দোবস্তের মধ্যেই আছে। এবং খুব দুঃখজনক ঘটনা হচ্ছে যে নির্বাচন কমিশন একজনকে নমিশন বৈধতা ঘোষণা করে দিয়ে বলছে বৈধ করে দিলাম, আপনি টাকাগুলো প্লিজ পরিশোধ করে দিয়েন। এটা আমাদের এভাবে তো জন্য চলে না, এটা লজ্জাজনক, লজ্জাজনক, দুঃখজনক। খুবই লজ্জাজনক। ফরিদুল হক, আপনার কাছ থেকে আরেকটি বিষয় আলোচনা শুনতে চাই। 2012 সালের একটি সংবাদ শিরোনামে দেখলাম এলজিআরডির 8 বছরের দুর্নীতির অনুসন্ধান। এটি 2012 সালে, এরপরেও কেটেছে আরও 13 বছর। এই 13 বছরেও আমরা দেখেছি এলজিআরডির কি অবস্থা। আমরা সর্বশেষ দেখলাম এলজিআরডিতে মানে একই প্রজেক্টে অন্তত 10 বার 20 বার বরাদ্দ হয়েছে, কিন্তু কাজ হয়নি, টাকাও নেই। এই দুর্নীতির তদন্ত শুরু হয়েছে। আমরা এরকম অনেক তদন্ত দেখেছি যে শুরু হয়েছে, তদন্ত প্রতিবেদনও এসেছে, যে অ্যাকশন হয় না। গত 1.5 বছরেও তো আমরা এটা দেখিনি। ভবিষ্যৎটা কেমন? ভবিষ্যতে কি মনে করেন যে এলজিইডিতে আর দুর্নীতি হবে না? সবাই শিক্ষা নিয়েছে? আমি আপাতত এটা মনে করছি না। আপাতত সবাই শিক্ষা নিয়েছে। সেই সরকারে তো আপনারাও থাকবেন। আমি এটা মনে করছি না, বরঞ্চ আমি আরো যেটা মনে করছি যে একটা পানির পুকুরের মধ্যে আপনি যদি একটা বড় পাথর ফেলেন, পানিটা কিন্তু কিছু সময়ের জন্য 2 ভাগ হয়, পরে আবার এসে সে কিন্তু মিলে যায়। হ্যাঁ, তো এখানে বাঁধ তৈরি করতে হয় যদি দুইটাকে আপনি আলাদা করতে চান। জুলাই আসলে আমাদের এই যে পুরনো যে সিস্টেম, পুরনো এস্টাবলিশমেন্ট, এটার মধ্যে একটা পাথর ফেলছিল। আমরা আশা করছিলাম যে এখানে একটা বাঁধ তৈরি করে দিয়ে আমরা খারাপ পানি আর ভালো পানিকে আলাদা করে ফেলতে পারবো হয়তো, কিন্তু আমরা সেটা পারিনি, মানে আপাতত পারিনি। তাতে করে যেটা হয়েছে যে যারা পুরনো বন্দোবস্তের প্লেয়ার, ওরা আরও শক্তিশালী হয়েছে, ওরা এখন আরও বেশি দক্ষ যে কিভাবে এই ধরনের সিচুয়েশনকে ট্যাকেল করতে হয়। তো আমি আশঙ্কা করি এরা আরো বেশি ফেরোসাস হয়ে উঠতে পারে, আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারে, নতুন কৌশল তারা রপ্ত করবে। হ্যাঁ, তো এটা হয়নি। দেখেন এই জুলাই গণ অভ্যুত্থানের যে পক্ষের শক্তি বা রাজপথে যে ছাত্র নেতৃত্ব, তারাও তো এই পানিতে মিলে গেল না। যতটুকু মিলে গিয়েছে তারা রাজপথের ওই যতটুকু, যদি কেউ মিলে গিয়ে থাকে, তারা যারা নিজেদেরকে, যদি কেউ মিলে গিয়ে থাকে তারা আসলে তারা আর এখন ওই তারাও জুলাইকে ধারণ করে না, তারাও মোরালিটি হারিয়েছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে দেখেন এই যে দুদকের কথা বলা হচ্ছে, দুদক যে প্রতিষ্ঠানটা তৈরি করা হয়েছে, হওয়া উচিত ছিল পৃথিবীতে দুর্নীতি দমন কমিশনগুলো এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হয়, স্বাধীন প্রতিষ্ঠান হয়। বাংলাদেশে কিন্তু এইভাবে তৈরি করা হয় না। এটাকে ওই আদলে তৈরি করা হয়েছিল, বলা হয়েছে ওই আদল, কিন্তু এটার আইন এবং কাঠামো এটা যদি আপনি দেখেন, এটা পুরোটাই হচ্ছে একটা নির্বাহী বিভাগের পদলেহনকারী নিয়ন্ত্রিত একটা প্রতিষ্ঠান। এটা কি করেছে? প্রধানত 2টা কাজ করেছে। ও করেছে হচ্ছে বিরোধী পক্ষকে দুর্নীতির অভিযোগ কিংবা মামলা দিয়ে তাকে দৌড়ের উপরে রাখা, মানে বিরোধী মতকে বা যারা প্রতিবাদ করে তাদেরকে কণ্ঠরোধ করা, অবদমিত করা, তাদেরকে দৌড়ের উপরে রাখা। এবং দ্বিতীয়ত করেছে সেটা হচ্ছে সরকারের লোকদেরকে ক্লিন চিট দেওয়া, যে সে তাকে সার্টিফিকেট দিয়ে দেওয়া যে না, সে দুর্নীতি করেনি। এই প্রধানত এই কাজটা করেছে। ঐক্যমত কমিশনে যখন কমিশনগুলো নিয়ে আলাপ হচ্ছিল, মানে কমিশনের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যখন আলাপ হচ্ছিল, যে এইটা একটা আলাদা বডির মাধ্যমে এটা নিয়োগ এবং বদলি এবং বাতিল এটা হবে, তাহলে যেটা হবে যে এটা একটা স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে হবে, যেটা আসলে করা উচিত। কারণ দুর্নীতি তো করবে নির্বাহী বিভাগ। এখন এই নির্বাহী বিভাগের দুর্নীতি যে তদারকি করবে কিংবা ব্যবস্থা নিবে, সে যদি নির্বাহী বিভাগের অধীনে হয় তাহলে তো সে করতে পারবে না। মানে আমি আপনার অধীনস্থ হয়ে তো আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবো না, এটা হচ্ছে তার মানে এটার বাইরে রাখতে হবে, এটা হচ্ছে একটা ব্যাপার। তো এইটা ধরেন এই জায়গাতে আমরা প্রচণ্ড রাজনৈতিক বিরোধিতার মুখোমুখি হয়েছি। 2 নম্বর ব্যাপার হচ্ছে এইটা নিয়ে পরবর্তীতে কিন্তু এবার একটা আইন করা হয়েছে, দুর্নীতি দমন কমিশন একটা আইন করা হয়েছে। আইনটাতে আপনি খেয়াল করে থাকবেন যে টিআইবি কিন্তু এই আইনগুলোর উপরে একটা রিপোর্ট প্রকাশ করেছে যে এই আইনগুলো যেটা আমলাতন্ত্রের বিপক্ষে যাচ্ছে সেটাকে ভেতর থেকে মানে এটাকে সাবোটাস করা হয়েছে, যাতে এই আইনগুলো এইভাবে হতে না পারে। তো তাদের পক্ষেরটুকু রেখে বাকিটুকু তারা বাদ দিয়ে তারা আইন করেছে, সুপারিশগুলো কার্যকর করা হয়নি। সো আমাদের জন্য লড়াইটা আরো লম্বা হয়েছে, বাট এই লড়াই তো লড়তে হবে, লড়াই থামেনি না। জি, একেবারে এই শেষ দিকে শিব্বির আহমেদ আপনার কাছ থেকে ছোট্ট করে 1 মিনিট শুনতে চাই। 2016 সালের খবরে আমরা দেখছি দুর্নীতিতে বাংলাদেশ 13তম। এর আগে চ্যাম্পিয়নও হয়েছে, এর নানান জায়গায় অবস্থান ছিল। ভবিষ্যৎটা কেমন দেখেন? এই যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে, এই দুর্নীতিটা কারা করছে কিন্তু সমাজের একদম এলিট 1% মানুষরা। জনগণ কিন্তু দুর্নীতি করছে না। কিন্তু এই যে এলিটরা
এদেরকে আবার জনগণই ভোট দিয়ে সংসদে পাঠাচ্ছে কেন? তাহলে জনগণ এদেরকে আবার ভোট দেয় কেন? এখন আমাদের জনগণের মধ্যে হয় কি যে মানুষ মনে করে যে সে যদি দুর্নীতি করে 100 কোটি টাকা দুর্নীতি করুক, তারপর এসে আমাকে যদি 1 কোটি টাকা খাওয়ায় দেয় এলাকাবাসীকে, তাহলে তো আমার জন্য ভালো। সে দুর্নীতি কোথা থেকে সে মনে করে না এই দুর্নীতিটা তাকে কিভাবে এফেক্ট করছে। সে মনে করছে দুর্নীতি তো করছে বড় বড় প্রজেক্ট থেকে, আমার বাড়ি থেকে এসে তো আমার বেগুন তুলে নিচ্ছে না, বা আমার ঘর থেকে টাকা লুটপাট করছে না। তো এই জিনিসটাই, এই দুর্নীতি কিভাবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জনগণকেই সাফার করায়, এই জিনিসটা নিয়ে আমাদের জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা আমি মনে করি জরুরি, যাতে তারা দুর্নীতিবাজদেরকে ভোট না দেয় বা নেতা না বানায় অথবা এলিট হিসেবে। কিন্তু আমরা শুনেছি অভ্যুত্থান পরবর্তী ঘুষ চাইলে ঘুষই দিন, একটা ঘুষিও দেখিনি, বরং যাদের ঘুষি দেওয়ার কথা ছিল তারা ঘুষখোর হয়েছে, অনেকের বিরুদ্ধে দুদকে অভিযোগ করেছে। এই আমাদের এই জায়গায় আমাদের নেতারা দুর্নীতিগ্রস্ত, নির্বাহী বিভাগ দুর্নীতিগ্রস্ত, এবং তারা দুর্নীতির নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করে। তারা যত আইন করবে সেগুলোর মধ্যে ফাঁকফোকরটা এমনভাবে রেখে দিবে যাতে তারা দুর্নীতিটা করতে পারে। এখন দেখেন, শুধু আইন করে আমরা আসলে দুর্নীতি বন্ধ করতে পারবো আমি এটা মনে করি না, কারণ আইন যত করবেন আইনের ফাঁকফোকর তারা বের করবে, কারণ আইনটা তো তারাই বানাচ্ছে যারা দুর্নীতিটা করবে, যাদের পার পেতে হবে। রাইট। সো আমাদের এখানে ইনস্টিটিউশনগুলোকে যদি আমরা ইন্ডিপেন্ডেন্ট করে স্বাধীনভাবে গড়ে তুলতে পারি এবং দুর্নীতির মেকানিজমটা যদি আমরা বন্ধ করতে পারি, যে দুর্নীতি যেন না হয় বা করার সুযোগটা না পায়। ধরেন আমি যদি ডিজিটালাইজ করি প্রসেসগুলোকে, এই যে রেড টেপের যে ভেরিয়ারগুলো, প্রত্যেক অফিসে আমি প্রত্যেক টেবিলে ফাইলটা যাবে এবং আমাকে ঘুষ দিতে হবে বা দুর্নীতি করবে, প্রত্যেক জায়গায় ইঞ্জিনিয়ার বলেন বা কন্ট্রাক্টর বলেন, সব জায়গাতেই এই প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে। তো এই প্রসেসগুলোকে আমরা যদি ডিজিটালাইজ করতে পারি এবং প্রসেসগুলো এমন করি, আমরা এখন যেটা হয় যে ডিজিটালাইজ করছি, আবার যেটা নিশ্চিত হয় এই প্রসেসটা আমাদের বন্ধ করতে হবে যাতে দুর্নীতির স্কোপ কমে যায়। আর নাম্বার 2 হচ্ছে আইনের জায়গাটা, জবাবদিহিতার জায়গাটা, যেটা ফরিদ ভাই বললেন যে আমাদের এই বডিগুলো ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, বিশেষ করে দুর্নীতি দমন কমিশন, তাকে যেন সেই স্বাধীনতাটা এবং সাহসটা থাকে যে কেউ দুর্নীতি করুক তার বিরুদ্ধে সে আইনি ব্যবস্থা নিতে পারবে বা কথা বলতে পারবে। ভয়টা থাকে যে আমি আইনের কাছে আজ হোক কাল হোক আমি ধরা পড়ব, কেউ আমাকে দেখছে। রাইট। এদের এত লাগামহীন দুর্নীতি কেন করে? তারা জানে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাকে কেউ ধরতে পারবে না। কে ধরবে? আমাকে দুর্নীতি দমন কমিশন। ওকে, আমি 100 কোটি টাকা লুট করেছি, দুর্নীতি দমন কমিশনকে 5 কোটি টাকা দিয়ে দিলাম। জাজ ধরবে, কোর্ট ধরবে, আমি ওখানে 10 কোটি টাকা দিয়ে দিলাম। জনগণ আমার বিরুদ্ধে আন্দোলন করবে, ওদেরকে জিয়াফত খাওয়াই দিলাম 2 কোটি টাকা খরচ করে। তারপরেও তো আমার 100 কোটি টাকা থেকে এখনও 50 কোটি রয়ে গেল। মানে সে তো ওই মেকানিজমগুলো জানে। সো আমাদের যদি এই বডিগুলো, বিচার বিভাগ বা আমাদের দুর্নীতি দমন কমিশন, আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, গত 15 বছর ধরে কী হয়েছে, আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান নষ্ট করে দেওয়া হয়েছে। কারণ কোনো প্রতিষ্ঠানেই আর কি ওই যে নির্বাহী বিভাগের বিরুদ্ধে কথা বলার মতো পজিশনে নাই। সো এই প্রতিষ্ঠানগুলোকে আমরা যদি স্বাধীনভাবে ঘুরতে পারি এবং তাদের যদি সেই সক্ষমতা তৈরি করতে পারি, তাহলে আমি মনে করি দুর্নীতিবাজরা চিন্তা করবে যে আজ হোক কাল হোক আমাকে আইনের কাছে ধরা পড়তে হবে। ধন্যবাদ ডক্টর শিব্বির আহমেদ আপনাকে, ধন্যবাদ ফরিদুল হক আপনাকেও। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন এক পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ আসলে শাসকের শোষণ নয়, চাই স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।